দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মার্চ মাস চলছে। এই মার্চ মাসেই 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর। সেই যুদ্ধ শুরু হয়েছিল মার্চ মাসে, 9 মাস চলেছিল এবং তারপর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই যুদ্ধের একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী ডক্টর আশরাফ আলী টিপু, তিনি আজকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার জন্ম হয়েছিল পাবনায় 1952 সালে। জি। আপনি পেশাগতভাবে একজন চিকিৎসক এবং একজন ব্যবসায়ী। জি। আপনি নটরডেম কলেজে পড়েছেন, চিটাগং মেডিকেল কলেজে পড়েছেন। 1971 সাল মার্চ মাসের শুরুতেই একটা দাঙ্গার ঘটনা ঘটে চট্টগ্রামে, যখন আপনি চট্টগ্রামে ছিলেন। জি। আপনার মনে পড়ে? তখন 1971 সন, আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজে। মার্চের 1, 2, 3 এই 3 দিনে আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। তখন পাহাড়তলি বলে যে একটা চিটাগং রেল স্টেশন আছে এবং ওখানে প্রচুর বিহারি বসবাস করত। এই বিহারি পাড়ার আশেপাশে যত বাঙালি ছিল তাদেরকে হত্যা করে শুরু হয় রায়ট। এই দাঙ্গাতে আমরা চিটাগং মেডিকেল কলেজের ছাত্র হিসাবে আমরা ভলেন্টিয়ার গ্রুপ করে আমরা যারা ইনজুর্ড ছিল এবং যেসব মৃতদেহ আমরা নিয়ে এসেছিলাম, আমি এই 3 দিনে আমার মনে হয় এটা 1000 ছাড়িয়ে যাবে। এবং এক পর্যায়ে আমরা 3রা মার্চ আমরা যখন মৃতদেহ এবং আহত লোকদের উদ্ধার করতে যাই, তখন বিহারিরা আমাদের ঘিরে ফেলে। আমাদের রেড ক্রসের সাইন থাকা সত্ত্বেও এবং মেডিকেল কলেজের আমরা যে স্টুডেন্ট এবং আমাদের সাথে যে কিছু সংখ্যক ডাক্তার ছিল, হ্যাঁ, তারপরেও তারা আমাদেরকে একটা ভীষণভাবে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নেয়। আল্লাহর একটা বোধহয় কোনো ইঙ্গিতে আমরা সেই যাত্রা রক্ষা পাই। এবং সেই সময় প্রচুর ছাত্ররা আমরা যারা ছিলাম, আমরা রক্ত দিয়ে এবং ভলেন্টিয়ার করে আমরা সেই সময় ঘটনাগুলোকে আমরা অবলোকন করেছি। যেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 25শে মার্চের রাতে, সেটি দানা বাঁধছিল এবং মার্চ মাসে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে। 7ই মার্চের রেসকোর্সের ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, সেখানেও আপনি একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, মনে পড়ে? রায়টের পরে আমি 5ই মার্চ আমি ঢাকায় ফেরত চলে আসি, কারণ আমার পরিবার ঢাকায় থাকতেন। এবং 7ই মার্চে যে রেসকোর্সের ময়দানে যে বিশাল একটা জনসভা ছিল, সেই জনসভায় আমি প্রত্যক্ষদর্শী এবং আমি একজন ক্যামেরাম্যান হিসেবে আমি অনেক ছবি তুলেছিলাম। সেখানে লক্ষ লক্ষ জনতার যে ঢল নেমেছিল এবং তাদের যে প্রত্যাশা তখন, সেটা খুবই স্পষ্ট ছিল যে আমরা একটা স্বাধীন দেশ চাই এবং আমরা পাকিস্তানকে চাই না। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণাটি দিলেন। এবং ঘরে ফিরে 7ই মার্চের পরে ঢাকা শহর 25শে মার্চ পর্যন্ত একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। কি হবে, আমরা কি করব, আমরা কোথায় যাব, এই নির্দেশনাগুলো আমাদের কাছে আসছিল না। আমরা বুঝতে পারছিলাম না আমরা কোন দিকে যাচ্ছি, কি করতে যাচ্ছি। এবং 25শে মার্চ রাতের বেলা আমাদের বাড়িটা ছিল মিরপুরের একটা অংশে। আপনারা জানেন যে বিহারির বসতি ছিল মিরপুর 1 নম্বর সেকশন থেকে 12 নম্বর সেকশন পর্যন্ত। এবং এই বিহারি কলোনির দক্ষিণ দিকে যে কাজীপাড়া, মণিপুর, বড়বাগ, পীরের বাগ, এরকম বেশ কিছু এলাকা ছিল যেখানে বাঙালি বসবাস করত। 25শে মার্চ রাতে প্রচণ্ড গোলাগুলি এবং আগুন দেখে আমরা বুঝতে পারছিলাম না ঢাকা শহরে কি ঘটছে। এবং যখন আমরা খোঁজ খবর এদিক সেদিক থেকে যতটুকু পেলাম, তখন বুঝলাম যে হত্যাযজ্ঞ চলছে। তখন আমরা আস্তে আস্তে চিন্তা করলাম যে এখানে থাকাটা নিরাপদ নয়, কারণ প্রায় মাস 2-1 ধরেই আমরা বিহারিদের সঙ্গে যে একটা ঝামেলা হতে পারে, তো ওদের সঙ্গে একটা মারামারি হতে পারে, সেই প্রস্তুতি আমাদের ছিল।
আমাদের সাথে খুব বেশি কিছু ছিল না, কারো দুই একটা বন্দুক, আমরা কিছু কিছু হাত বোমা তৈরি করেছিলাম, আমরা কিছু বর্ষা তৈরি করেছিলাম। যে আমাদের তখন ধারণা ছিল যে মিরপুরের এই বিহারিদের সঙ্গে আমাদের একটা ফাইট হতে পারে, একটা সংঘর্ষ হতে পারে। কিন্তু 25শে মার্চে দেখলাম যে এখানে বোধহয় আমাদের আর কিছু করার থাকবে না, আমরা বোধহয় কিছুই করতে পারবো না। ওরা যদি আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে তখন আর নিরাপদ ভাবতে পারছিলাম না। এবং আমরা 27শে মার্চ আমি আমার পরিবার নিয়ে এক বস্ত্রে, যেটাকে বলা হয়, আমরা পুরো বাড়ি ঘর ছেড়ে আমাদের সমস্ত জীবনের যে অর্জন, আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে সব ফেলে রেখে আমরা কোনো মতে মিরপুরের মাজারের পাশ দিয়ে আমরা বসিলা বলে একটা জায়গা আছে, ওদিক দিয়ে আমরা পার হয়ে জানে বাঁচি। তারপর আমি পাবনায় চলে যাই। পাবনা আমার পৈতৃক বাড়ি, এবং সেখানে এপ্রিল মাসের শেষে আমাদের গ্রাম ছিল এমন একটা গ্রাম, যে গ্রামের অর্ধেক ছিল হিন্দু এবং অর্ধেক কম ছিল মুসলমান। একটা নদীর ওই পারে হিন্দু বাস করত, এই পারে মুসলমানেরা। গ্রামটির নাম কি? গ্রামটির নাম হচ্ছে বাদাই, সুজানগর থানায়, পাবনার। এবং তারা খুব সুখে শান্তিতে থাকতো। এবং এটা একটা পাবনার একটা খুব মানে রিমোট এরিয়া, যেখানে কোনো রাস্তাঘাট ঠিকমতো ছিল না, একটা গাড়ি ঠিকমতো যেত না। সেইখানে এপ্রিল মাসের শেষ দিকে দেখা গেল যে ছোট ছোট পাট ক্ষেত, ধান ক্ষেত, এর ভিতর দিয়ে জিপ চালিয়ে পাক বাহিনী আসছে এবং তারা গুলি ছুটছে। আমরা এর আগে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে পাক বাহিনী আসছে, যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে তারা যখন আসতো, আশেপাশে রাস্তার দুই ধারের গ্রামগুলো তারা জ্বালিয়ে দিত এবং যেভাবে গুলি করে লোক মারতো, এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। সেটা আমি দেখেছি। এপ্রিলের শেষে যখন তারা আমাদের গ্রামে আসলো, আমি, আমার মা এবং এক বোন, দুজনকে দুই হাতে ধরে আমরা দৌড়ানো শুরু করলাম এই মাঠের ভিতর দিয়ে। এবং পিছন থেকে জিপ নিয়ে আর্মি আসছে, দুটো জিপ, এবং তারা গুলি করছে। আমাদের আশেপাশে বেশ কিছু লোক গুলি খেয়ে পড়ে গেল এবং পরবর্তীতে তারা অনেকেই মারা গেছে। এবং আমরা কোনো রকম প্রাণ নিয়ে আমরা আরেকটা গ্রামে এসে আশ্রয় নিলাম। আপনি বিশ্বাস করবেন না, সেই গ্রামে এসে কোথায় কি করব, মানে ভয়ে আমরা কোনো কিছু করতে পারছি না যে কি করব এখন। এরা যদি এই গ্রামে আবার আসে, আমি তো আমার চোখের সামনে তো আমি গুলি খেয়ে লোক পড়তে দেখলাম। আমি একটা ওই যাকে ঝোপ বলে, বাড়ির পাশের ঝোপ, যে তারা ইয়াং ছেলেদের ধরে নিয়ে মেরে ফেলতে পারে, আমি ওই রকম একটা ঝোপের মধ্যে 3 থেকে 4 ঘন্টা আমি শুয়েছিলাম, ছায়ের গাদা, একটা জঙ্গলের ভিতরে আমি আশ্রয় নিয়েছিলাম। এবং আপনি বিশ্বাস করবেন না, তার ভিতরে কিন্তু গুলি এসেছে। আমার মাথার উপর দিয়ে মনে হয়েছে যে গুলি গেছে। সন্ধ্যার সময় যখন গ্রামে ফিরলাম, আমাদের গ্রামের 17-18টা হিন্দু বাড়ি জ্বলছে এবং প্রায় 21 জনের মতো মৃতদেহ আমরা খুঁজে পেলাম। এবং পরবর্তীতে পরদিন সকালে খুব ভোরে আমার মন এত খারাপ, আমি দেখলাম যে ছোট পাট ক্ষেতের মধ্যে একটা লাল শাড়ি পরা একটা মেয়ে পড়ে আছে, রাইগর মর্টিস আমরা ডাক্তাররা বলি, যে শক্ত হয়ে যায় হাত পা। তার হাতের মধ্যে একটা বালতির মধ্যে কিছু খাবার, ভাত, ওটাই নিয়ে সে দৌড়াচ্ছিল এবং তাকে ওইভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এক রাতের মধ্যে আমি বেশ কিছু মৃতদেহ দেখলাম, যারা শিয়াল খেয়ে তাদেরকে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। ওটা দেখে আমি জানি না, আমি খুব মন খারাপ হয়ে গেছিলো আমার। এবং তার পরবর্তীতে আমি একটা কঠিন অসুখে পড়েছিলাম, টাইফয়েডে। আমি যখন ফিরে আসলাম ঢাকাতে, সেটা একটা ছোট্ট আমি একটা কাহিনী বলি। আমাদের এলাকা থেকে তখন যাতায়াতের পথ ছিল রাজবাড়ি হয়ে গলন্দ দিয়ে ঢাকায় আসা।